ইন্দোনেশিয়ার এক অভিশপ্ত গ্রাম, যেখানে ছিল মোল্লা নামে এক শয়তানের পূজারীর রাজত্ব, যে ধীরে ধীরে তার কালো জাদুর দ্বারা গ্রামের লোকজনদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে তাদেরকে করে তুলেছিল শয়তানের অনুসারী। কিন্তু হঠাৎ করে একদিন মোল্লা গ্রামের মধ্যেই ভয়ঙ্করভাবে খুন হবার পর পুরো গ্রামের উপরেই আছড়ে পড়েছে শয়তানের প্রকোপ, যার মধ্যে জড়িয়ে পড়ে মাদ্রাসার 3 ছাত্রছাত্রী। এখন তারা কি পারবে এই শয়তানকে হারিয়ে গ্রামবাসীকে পুনরায় আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনী। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা বাড়িকে দেখিয়ে, যার দরুন আমরা এক ব্যক্তিকে কিছু কাজ করতে করতে একটা পুরনো বইয়ের মধ্যে একটা চাবিকে লুকিয়ে রাখতে দেখি, যার কিছুক্ষণ পরেই বাড়ির মধ্যে থাকা লাইটগুলো ফ্লিকার করে ওঠে এবং বিদ্যুৎ চলে যায়। এখন ঠিক সেই মুহূর্তে লোকটা বাড়ির বাইরে থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথেই লোকটা যখন একটা টর্চ লাইট হাতে নিয়ে শব্দটার উৎসটাকে ফলো করতে করতে বাড়ির পিছনে থাকা ক্ষেতের মধ্যে চলে যায়। তখনই আমরা একটা ছায়া মূর্তিকে ক্ষেতের মধ্যে দৌড়াতে দেখি, যেটা বুঝতে পেরে লোকটা যখন সেই দিকেই এগিয়ে যায়, ঠিক তখনই সে সেখানে থাকা গাছের পাতায় রক্ত লেগে থাকতে দেখে, যেটা দেখে সে আরও কিছুটা এগিয়ে গেলে সে তার ওস্তাদের মৃত দেহকে সেখানে পড়ে থাকতে দেখে, যার মাথাটা ধর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায়। ফলে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর দৃশ্যটা পরিবর্তন হয়ে আমাদেরকে 12 ঘন্টা আগের ঘটনাকে দেখানো হয়, যার দরুন আমরা 3 বন্ধুকে দেখতে পাই, যাদের নাম হলো বাগাস, আইনুন ও রিন। এখানে আমরা জানতে পারি আইনুন একজন বড় ওজা হতে চাইছিল, যার জন্য সে সবসময় প্র্যাকটিস করত। এখন তাদের বন্ধু বাগাস আইনুন ও রিনকে বলে, অনেক হয়েছে, এইভাবে বিষয়টাকে নিয়ে খেলা করা বন্ধ করো, না হলে তোমরা সত্যি সত্যি পাপী হয়ে যাবে। যেটা শুনে আইনুন বাগাসকে বলে, না কখনোই না, কারণ আমি এইভাবে শেখার চেষ্টা করছি যে কিভাবে শয়তানি আত্মাদেরকে বশে আনা যায়, ঠিক আবা মোল্লার মতো। আর বন্ধুরা, আবা মোল্লা আর কেউ নয়, সেই ব্যক্তি যাকে আমরা মুভিটির শুরুতে মৃত দেখেছিলাম। এখন আইনুরের কথা শুনে বাগাস বলে, তুমি যদি সত্যিই শয়তানি আত্মাদের হারিয়ে মানুষের ভালো করতে চাও, তাহলে এইভাবে সময় নষ্ট না করে তোমার বেশি বেশি নামাজ পড়ে ইবাদত করা উচিত। যেটা শুনে আইনুন আর কিছুই বলে না। এখন হঠাৎ করে আইনুনের কিছু একটা মনে পড়ে যাওয়াতে সে তার সাইকেল নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে রিন তাকে জিজ্ঞাসা করে সে হঠাৎ কোথায় যাচ্ছে। উত্তরে আইনুন জানায় তার এখনই বাড়ি ফিরতে হবে, কারণ তার বাড়িতে কিছু দরকারি কাজ আছে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আইনুনকে একটা ইসলামিক বোর্ডিং স্কুলে ফিরে যেতে দেখি, যেখানে সে তার বাবার সঙ্গে থাকতো, কারণ তার বাবা এখানকার হেড টিচার ছিল। এখন ফিরে এসে আইনুন সোজা অফিস রুমে চলে যায়, যেখানে গিয়ে সে টিভি অন করে একটা প্রোগ্রাম দেখতে শুরু করে, যার মধ্যে আবা মোল্লাকে দেখানো হচ্ছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি আইনুনের গুরুত্বপূর্ণ কাজটা আর কিছুই না, এই টিভি প্রোগ্রামটা দেখাচ্ছিল। এখন প্রোগ্রামের মধ্যে আবা মোল্লার অলৌকিক শক্তির ঝলক দেখানো হচ্ছিল, যে সে কিভাবে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছিল, যার দরুন আমরা এটাও দেখতে পাই আবা মোল্লা তার শক্তির দ্বারা একটা পঙ্গু ছেলেকেও সম্পূর্ণ সুস্থ করে তুলেছিল, যেখানে আইনুন আবা মোল্লাকে দেখে তার মতোই অঙ্গভঙ্গি করছিল, কারণ সে তার মতোই বড় ওজা হতে চাইছিল। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে আইনুনের বাবা চলে এসে টিভিটাকে বন্ধ করে দিয়ে আইনুনকে বলে, নামাজের সময় শেষ হয়ে এসেছে আর তুমি এখনও টিভিতে বসে এইসব ফালতু জিনিস দেখছো। উত্তরে আইনুন বলে, বাবা আমি কোনো ফালতু জিনিস দেখছি না, আবা মোল্লা লোকজনকে সুস্থ করে তোলে, তাই শুধু কিছু সময়ের জন্য আমি ওনার কেরামতিগুলো দেখছি। যেটা শুনে আইনুনের বাবা বলে, যদি তোমার কোনো রোগ হয় তাহলে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, পরিবর্তে কোনো ওঝার কাছে না গিয়ে। যেটা শুনে আইনুন বলে, কিন্তু ডাক্তাররাও যে রোগ সারাতে পারে না, সেটা আবা মোল্লাই সারিয়ে দেয়। আর এটা বলার পর সে পুনরায় টিভিটাকে চালু করে বলে, তুমি সবসময় আমাকে এটা দেখার জন্য বকাবকি করো। যেটাতে আইনুনের বাবা বলে, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি প্রেয়ার রুমে আসতে দেরি করো না। যেটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা এক ব্যক্তিকে তার মেয়েকে সঙ্গে নিয়ে আবা মোল্লার বাড়িতে দেখি, যেখানে মেয়েটা তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমরা এখানে কি করছি? তুমি তো বলেছিলে কিছু টাকার ব্যবস্থা করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে কেন? উত্তরে লোকটা বলে, আসলে এটাই সেই জায়গা যেখান থেকে আমি টাকা পাবো। যেটা বলার পর সে তার মেয়েকে বলে, তুমি একটু এখানে বসো, আমি এখনই আসছি, তারপর দেখবে আমরা অনেক বড় লোক হয়ে গেছি। এখন এই কথাটা বলার পর লোকটা বাড়ির ভিতরে চলে যায়,
যেখানে গিয়ে সে আবা মোল্লার সামনে বসে সেখানে রাখা একটা বক্সের মধ্যে কিছু টাকা রাখলে মোল্লা তাকে বক্সের উপর হাত রাখতে বলে। তাই লোকটা বক্সের উপরে হাত রাখলে মোল্লা কিছু মন্ত্র পড়তে পড়তে একটা ড্যাগার হাতে নিয়ে সেই লোকটার হাতে ঢুকিয়ে দেয়। ফলে লোকটা প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকলে মোল্লা আবারও কিছু মন্ত্র পড়তে পড়তে লোকটার হাতে জল ছিটিয়ে দিয়ে হাত বোলালে হঠাৎ কোনো অলৌকিক শক্তির দ্বারা লোকটির হাত পুরোপুরি ঠিক হয়ে যায়। এরপর মোল্লা লোকটাকে বক্স খুলতে বললে লোকটা যখন বক্সটা খোলে সে লক্ষ্য করে বক্সটা টাকায় ভরে গেছে। কিন্তু যেমনটা সাধারণত ঘটে, এতগুলো টাকা পাওয়ার পরও লোকটার মন ভরে না, যার জন্য সে আবা মোল্লাকে বলে সে কি আরও কিছু টাকা পেতে পারে, তার টাকার খুবই প্রয়োজন। যেটা শুনে আবা মোল্লা বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু তার জন্য তোমাকে একটা বলির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে একই সময় আমরা লোকটার মেয়েটাকে দেখি যে নামাজ পড়ার জন্য যখন অজু করতে যায় ঠিক তখনই সেখানে থাকা জলের নল নিজে নিজেই খুলে যায়, যেটা দেখে মেয়েটা একটু ভয় পেয়ে গেলেও সে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। এখন মেয়েটা যখন নামাজ পড়ছিল ঠিক তখনই আমরা তার পিছনে একটা শয়তানি আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে একদমই তার কাছাকাছি চলে আসে। যেটা দেখে আমরা বুঝতে পারি মেয়েটার বাবা টাকার লোভে নিজের মেয়েকেই স্যাক্রিফাইস করে দিয়েছে। এরপর রাতে আইনুন ও রিনি যখন কোথাও একটা যাচ্ছিল ঠিক তখনই রিনি লক্ষ্য করে সে তার ব্যাগের মধ্যে প্যাড নিতে ভুলে গিয়েছে। আর যেহেতু তার পিরিয়ডস চলছিল তার জন্য সে আইনুনকে একটু দাঁড়িয়ে থাকতে বলে প্যাড আনতে চলে যায়। এখন আইনুন যখন জায়গাটাতে একা ছিল তখনই সে তার পিছনে আবা মোল্লাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তার দিকে এগিয়ে এসে বলে এবার থেকে আমার জায়গাটা তুমি নেবে। যেটা বলে সে তার হাতে থাকা একটা ড্যাগার দিয়ে নিজেরই গলা কেটে নেয়। ফলে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে আইনুন প্রচণ্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। এখন ঠিক সেই সময় সেখানে রিনি চলে আসে, যে আইনুনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখনই আইনুন লক্ষ্য করে সেখানে তো কিছুই ছিল না। ঘটনাটির পর আইনুন যখন বাড়ি ফেরে সে দেখে তার বাবা কারোর সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত। যেখানে টিভির দিকে নজর পড়লে সে জানতে পারে আজ সন্ধ্যায় আবা মোল্লা রহস্যজনকভাবে মারা গেছে। যেটা দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো সে তার সামনে আবা মোল্লাকে নিজের গলা কেটে মরতে দেখেছে। এখন আইনুন এইসব কথাই ভাবছিল, ঠিক তখনই তার বাবা তার কাছে এসে একটা কথা তার সামনে রিভিল করে, যার দরুন আমরা জানতে পারি আইনুনের বর্তমান বাবা আসলে তার আসল বাবা নয়, তার আসল বাবা হলো আবা মোল্লা। যেটা জানার পর আইনুন পুরো হতাশ হয়ে পড়ে, যে তার বর্তমান বাবাকে বলে তাহলে তুমি এতদিন ধরে আমাকে এত বড় একটা অন্ধকারের মধ্যে কেন রাখলে? উত্তরে তার বর্তমান বাবা বলে আমাকে ক্ষমা করে দাও আইনুন, আমি সেটাই করেছি যেটা তোমার মা আমাকে করতে বলেছিল। আসলে তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে নিয়ে এখানে এসেছিল এবং আমাকে বলেছিল যেন কোনোভাবেই আমি তোমাকে আসল সত্যিটা না জানাই। কিন্তু এখন যেহেতু আবা মোল্লা মারা গেছে তাই আমার মনে হয়েছে আমার তোমাকে সত্যিটা বলে দেওয়া উচিত, তাই আমি তোমায় সত্যিটা বলে দিলাম। কথাটা শুনে আইনুন বলে প্রতিদিন আমি যখন মানুষটাকে টিভিতে দেখতাম তখন তুমি আমায় বলতে লোকটা ঠকবাজ জোচ্চোর মিথ্যাবাদী, কিন্তু এখন তুমি নিজেই বলো আসল মিথ্যাবাদী কে? তাছাড়া আজ তোমার জন্যই আমি আমার মা বাবা থাকা সত্ত্বেও এই বোর্ডিং স্কুলে অনাথের মতো বড় হয়েছি, তুমি এটা কিভাবে করতে পারলে? এখন কথাটা শুনে আইনুনের বর্তমান বাবা প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি সেটাই করেছি যেটা তোমার মা আমায় করতে বলেছিল, তাছাড়া আমি তোমায় বড় করতে এতটুকুও ত্রুটি রাখিনি। যেটা বলার পর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আইনুনকে তার জন্য রেখে যাওয়া তার মায়ের কিছু জিনিসপত্র দেখতে দেখি, যার দরুন সে তার মা বাবার কিছু ছবিও লক্ষ্য করে, যেটা দেখে সে একটু ইমোশনাল হয়ে যায়। ঘটনাটির পর সেই দিন রাতেই আমরা আইনুনকে রিনিকে সঙ্গে নিয়ে তার বাবার শেষ কাজের জন্য লুকিয়ে লুকিয়ে স্কুল থেকে পালিয়ে যেতে দেখি, যার দরুন তাদের বন্ধু বাগাস তাদেরকে দেখে ফেলে, তাই আইনুন তাকেও সঙ্গে নিয়ে নেয়। এরপর আমরা তাদের তিনজনকে একসঙ্গে আইনুনের আসল বাড়িতে যেতে দেখি, যেখানে পথে যেতে যেতে আইনুন রাস্তায় সেই শয়তানি আত্মাকে দেখতে পায়, যাকে আমরা সেই বাচ্চাটাকে শেষ করতে দেখেছিলাম। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো সেই শয়তানি আত্মাকে আইনুন ছাড়া আর কেউই দেখতে পায় না। এরপর তারা তিনজন গ্রামে পৌঁছে যায়, যেখানে গিয়ে তারা লক্ষ্য করে আবা মোল্লার মৃত্যুতে গ্রামের সবাই খুব ভেঙে পড়েছিল। এখন আইনুনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আবা মোল্লার শিষ্য তার কাছে এসে তার বাবার জন্য দুঃখ প্রকাশ করে জানায় তার নাম হলো লিঙ্গা এবং সে তার বাবার একজন শিষ্য। এরপর সে জানায় যেহেতু সে তার বাবার প্রথম স্ত্রীর সন্তান তাই তাকেই তার বাবার শেষ কাজ করতে হবে, যেটা বলে সে তাকে তার বাবাকে দেখাতে নিয়ে যায়।
যেখানে লিঙ্গার কথা শুনে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে মোল্লার একটা নয় একাধিক বিয়ে। এখন আইনুন তার বাবার মৃতদেহর কাছে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে আবা মোল্লার হাতে যেমন একটা সিম্বল ছিল ঠিক একই ধরনের সিম্বল তার হাতেও আছে। আর শুধু এটাই নয়, তার বাবার গলাতে সেলাই করা, যেটা দেখে সে একটু অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমরা তাদেরকে আবা মোল্লার মৃতদেহকে দাফন করতে দেখি, যার দরুন আইনুন আরও একটা জিনিস লক্ষ্য করে যে আবা মোল্লার মৃতদেহকে কবরে দেবার পর তার শিষ্য মানে লিঙ্গা কিছু মন্ত্র পাঠ করছে। যেটা করার কারণটা কি সেটা আইনুন বুঝতে পারে না, তাই সেভাবে হয়তো এটা এখানকার একটা নিয়ম। এখন বাড়ি ফেরার পর লিঙ্গা আইনুনের সঙ্গে এজাং নামে একটা প্রেগনেন্ট মহিলার পরিচয় করায়, যেটা আর কেউ নয় আবা মোল্লার তৃতীয় স্ত্রী ছিল। যেটার পর লিঙ্গা আইনুনকে বলে তার বাবা তার জন্য কিছু রেখে গেছে, যেটাকে দেখানোর জন্য সে যখন আইনুনকে ভিতরের রুমে নিয়ে যেতে লাগে তখনই বাগাস ও রিনি আইনুনের সঙ্গে যেতে গেলে লিঙ্গা তাদেরকে থামিয়ে দিয়ে বলে তোমরা এবার বাড়ি ফিরে যাও। এখন কথাটা শুনে আইনুন এজাংকে জিজ্ঞাসা করে তারা কি তার সঙ্গে কিছুদিনের জন্য এখানে থাকতে পারে। উত্তরে এজাং রাজি হয়ে যায় এবং রিনি ও বাগাসকে তাদের ঘর দেখাতে নিয়ে যায়। যেখানে পথে যেতে যেতে এজাং তাদের দুজনকে বলে তোমরা আমাকে খারাপ মনে করো না, কিন্তু আমি তোমাদের ভালোর জন্যই বলছি এই জায়গাটা ভালো নয়, তাই তোমাদের বন্ধু আইনুন ও তোমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। যেটা বলে সে তাদেরকে সেখানেই একটু দাঁড়াতে বলে তাদের ঘর ঠিক করতে চলে যায়। অন্যদিকে আমরা আইনুনকে লিঙ্গার সঙ্গে ভিতরের একটা রুমে যেতে দেখি, যেখানে পৌঁছে আইনুন লিঙ্গাকে জিজ্ঞাসা করে তার বাবা কেমন মানুষ ছিলেন আর তার এমনভাবে মৃত্যু কেন হলো, তার কি কোনো শত্রু ছিল। যেখানে লিঙ্গা আইনুনের এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে এখানে দাঁড়াতে বলে সেখান থেকে চলে যায়। এখন আইনুন যখন রুমটাতে একা ছিল ঠিক তখনই সে তার সামনে থাকা একটা পর্দার মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে আইনুন যখন পর্দাটার কাছে গিয়ে সেটা উঁচু করে তখনই সে লক্ষ্য করে সেখানে তো কেউই ছিল না। তাই বিষয়টাকে সে তার মনের ভুল ভেবে যখন সেখান থেকে চলে যেতে লাগে সেই মুহূর্তে আমরা আবারও সেই পর্দার মধ্যে কোনো অদৃশ্য শক্তিকে দাঁড়িয়ে আইনুনের নাম ধরে ডাকতে দেখি। যেটা শুনে আইনুন যখন সাথে সাথে পিছনে ফিরে তাকায় ঠিক তখনই সে লক্ষ্য করে আবারও পর্দার মধ্যে একটা মানুষের অবয়ব ফুটে উঠেছে, যেটা দেখে সে কিছু করতে পারত তার আগেই সেই শয়তানি আত্মাটা আইনুনের উপরে ঝাঁপিয়ে পড়ে, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ওঠে। এখন ঠিক সেই মুহূর্তে সেখানে লিঙ্গা চলে আসে, যে আইনুনকে কি হয়েছে জিজ্ঞাসা করলে আইনুন দেখে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এরপর লিঙ্গা আইনুনকে একটা বই দিয়ে বলে এটা তোমার বাবা তোমার জন্য রেখে গিয়েছে, আর তিনি চায় তারপরে তুমি তার জায়গাটাকে নাও, কারণ একমাত্র তারই বংশধর এই পথে হাঁটতে পারবে। যেটা শুনে আইনুন তাকে জিজ্ঞাসা করে তুমি কোন পথের কথা বলছো। উত্তরে লিঙ্গা বলে যদি তুমি তোমার বাবার সম্পর্কে আরও জানতে চাও, যে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি এই জায়গায় কিভাবে পৌঁছালেন, তাহলে আজ ভোর রাতে আমি তোমাকে আবা মোল্লার সিক্রেট প্লেসে নিয়ে যাব যদি তুমি যেতে চাও তাহলে, কিন্তু তার জন্য তোমাকে একদম একাই আসতে হবে। অন্যদিকে একই সময় আমরা বাগাসকে দেখি যে নামাজ পড়ার জন্য অজু করে মসজিদে গিয়ে আজান দিতে যাবে, ঠিক তখনই সেখানে লিঙ্গা চলে আসে যে তাকে বাধা দিয়ে বলে এখানে আজান দেওয়া যাবে না। কথাটা শুনে বাগাস একটু অবাক হয়ে বলে কেন, কারণটা কি আমি কি জানতে পারি? তাছাড়া আমি এখানে এসে থেকে দেখছি একবারও আজান হয়নি, এটা তো নামাজ পড়ারই জায়গা তাই না? উত্তরে লিঙ্গা বলে আশা করছি তুমি এখানকার পুরনো প্রথাকে ভাঙার দুঃসাহস করবে না, তাছাড়া তুমি যদি নামাজ পড়তে চাও পড়তে পারো, কিন্তু আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে বাগাস আর কিছুই বলে না। এরপর আমরা বাগাসকে নামাজ পড়তে দেখি, যার দরুন সে যখন দোয়া পাঠ করছিল ঠিক তখনই সে তার পিছনে কাউকে তার পাঠ করা দোয়াগুলোকে রিপিট করতে শোনে, যেটা শুনে সে একটু ভয় পেয়ে গেলেও বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে সে যখন সেজদায় যায় তখনই সে তার পাশে আবা মোল্লার কাটা মাথা পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে যখন উঠে দাঁড়ায় তখনই বাগাস লক্ষ্য করে সে তো উল্টো দিকে ফিরে নামাজ পড়ছিল, যেটাতে সে আরও বেশি অবাক হয়ে যায়। ঘটনাটির পর সেই দিন রাতেই বাগাস গিয়ে রিনিকে সমস্ত কথা জানায়, যেটা শুনে রিনিও সম্পূর্ণ অবাক হয়ে যায়। এখন তারা দুজন মিলে এই সব কথা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই সেখান থেকে আইনুন স্মাইল করতে করতে ভিতরের রুমে চলে যায়। এখন তাকে দেখে রিনিও তার পিছন পিছন ভিতরের রুমে গিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে তার সঙ্গে কথা বলতে লাগে, কিন্তু রিনির অনেকগুলো কথা বলার পরেও যখন আইনুন তার কোনো কথারই উত্তর দেয় না তখন বিরক্ত হয়ে রিনি ক্যামেরা রেখে নখ কাটতে লাগে, যার দরুন তার আঙুল কেটে যায়।
তাই সঙ্গে সঙ্গে রিনি আইনুনের কাছে গিয়ে তার সঙ্গে মজা করার জন্য তাকে তার আঙুলটা ঠিক করে দিতে বললে আমরা সত্যি সত্যি আইনুনকে একটু গম্ভীরভাবে রিনির আঙুলটা ধরে মন্ত্র পড়তে দেখি। অন্যদিকে একই সময় বাগাস যখন বাড়ির মধ্যে কোথাও যাচ্ছিল ঠিক তখনই সে এজাংকে একটা বন্ধ রুমের বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে শোনে, যেখানে এজাং চলে যাওয়ার পর যখন বাগাস রুমটাকে বাইরে থেকে চেক করে সে লক্ষ্য করে রুমের মধ্যে তো কেউই ছিল না। এখন সেই মুহূর্তে পিছন থেকে আইনুন চলে এসে বাগাসকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে আর রিনি কোথায়। উত্তরে বাগাস কিছুই না বলে দ্রুত সেই রুমে চলে যায় যেখানে রিনি ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো বাগাস দেখে রুমের মধ্যে তো রিনি একাই বসে আছে, যেটা বুঝতে পেরে রিনিও শকড হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো রিনি আইনুনের সঙ্গেই বসেছিল। তাই রিনি দৌড়ে গিয়ে যখন তার ক্যামেরা চেক করে তখন সে লক্ষ্য করে রুমের মধ্যে এতক্ষণ সে একা একাই কথা বলছিল, তার সঙ্গে কেউ ছিল না। ফলে বিষয়টা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য রিনি বাগাসকেও ভিডিওটা দেখায়, যেটা দেখে বাগাস বলে তারা আর এক মুহূর্ত এই অভিশপ্ত জায়গায় থাকবে না। কিন্তু তাদের কথায় আইনুন আপত্তি জানিয়ে বলে তোমরা চলে যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু আমি যাব না, আমি এখানেই থেকে আমার বাবার দেখানো পথে চলবো। কথাটা শুনে বাগাস বলে কেমন পথ, কি বলতে চাইছো? দেখি তোমার হাতে এটা কিসের বই? যেটা বলে সে আইনুনের থেকে বইটা নিতে চাইলে আইনুন বইটা তাকে না দিয়ে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা রহমত নামে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে এজাংয়ের সঙ্গে তার রুমেই থাকতো। আসলে রহমত হলো মুল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তান, যাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যাবার কারণে এজাংই তাকে লালন পালন করে বড় করেছে। এখন রহমত তার মা এজাংকে জিজ্ঞাসা করে আইনুন এখানে কি করছে, আর আমার ধারণা লিঙ্গা কিছু একটা পরিকল্পনা নিশ্চিত করেছে, যেটা শুনে এজাং একটু চিন্তায় পড়ে যায়। এরপর সেই দিন রাতে এজাং যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই আমরা কাউকে তার গায়ের চাদরটাকে টেনে খুলে নিতে দেখি, যার ফলে এজাংয়ের ঘুম ভেঙে গেলে সে তার রুমে কাউকে চাদর মুড়ি দিয়ে বসে থাকতে দেখে, যেটা দেখে সে যখন কাছে গিয়ে চাদরটাকে উঁচু করে তখন এজাং দেখে চাদরের মধ্যে তো রহমত আছে, যে তাকে বলে মা তাড়াতাড়ি ভিতরে এসো। এখন চাদরের ভিতরে আসার পর এজাং রহমতকে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে। উত্তরে রহমত বলে মা এখানে মুল্লা আছে, যেটা শোনার সাথে সাথে এজাং যখন বাইরে তাকায় ঠিক তখনই সে লক্ষ্য করে রুমের মধ্যে আবার মোল্লার আসছে। ফলে বিষয়টাতে ভয় পেয়ে এজাং বলে আমাদের এখান থেকে পালাতে হবে, যেটা বলে সে যখন রহমতের দিকে তাকায় তখনই সেখানে রহমতের পরিবর্তে সেই শয়তানি আত্মাটা ছিল, যাকে দেখে এজাং প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আর তখনই তার ঘুম ভেঙে যায়, যেটা দেখে সে বুঝতে পারে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। অন্যদিকে একই সময়ে আমরা আইনুনকে লিঙ্গার সঙ্গে একটা গুহার মতো জায়গায় যেতে দেখি, যেটা আবা মোল্লার রিচুয়ালের সিক্রেট প্লেস ছিল। এখন জায়গাটাতে পৌঁছে লিঙ্গা আইনুনকে বলে তোমার ঘাড়ে অনেক বড় দায়িত্ব আছে, তাই এবার নিজেকে তৈরি করো। যেটা বলার পর সে কিছু মন্ত্র পড়তে পড়তে একটা ড্যাগার আইনুনের হাতে ও পায়ে ঢুকিয়ে দেয়, যার পরক্ষণে আমরা সেই শয়তানি আত্মাকে দেখতে পাই যে আইনুনের রক্তকে চেটে খাচ্ছিল। অন্যদিকে একই সময় আমরা রহমতকে দেখি, যেখানে সে যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই তার পাশে থাকা রেডিও বেজে ওঠে, যার মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। ফলে বিষয়টাতে ভয় পেয়ে রহমত রেডিওটাকে বন্ধ করে দেয়, যার সাথে সাথে সে বাড়ির বাইরে থেকে কিছু শব্দ আসতে শুনে যখন জানালার কাছে যায় সে দেখে আইনুন অদ্ভুতভাবে স্মাইল করতে করতে গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে, যাকে গ্রামবাসীরা বাড়ি থেকে বার হয়ে দেখছে। তাই রহমত সঙ্গে সঙ্গে গিয়ে বাগাসকে সতর্ক করে বলে তোমরা একটু সাবধানে থেকো, কারণ আইনুনের মধ্যে শয়তান প্রবেশ করে গেছে। কিন্তু রহমতের কথায় বাগাস বেশি গুরুত্ব না দিয়ে জিজ্ঞাসা করে কে তুমি, যেটাতে রহমত তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে যদি তুমি জানতে চাও এই গ্রামে কি চলছে তাহলে মসজিদে গিয়ে আজান দাও। এখন কথাটা শুনে বাগাস যখন মসজিদে গিয়ে ভোরের আজান দেয় ঠিক তখনই আমরা গ্রামের অর্ধেকেরও বেশি মানুষকে পাগলের মতো আচরণ করতে দেখি, কারণ তারা আজান সহ্য করতে পারছিল না, যার ফলে তাদের নাক কান ও মুখ দিয়ে রক্ত বার হচ্ছিল। আর বন্ধুরা আমার ধারণা এরা সম্ভবত সেই মানুষগুলো যাদেরকে আবা মোল্লা তার শক্তির দ্বারা কোনো না কোনো রোগ থেকে সুস্থ করেছিল। এখন এই সমস্ত লোকজনের সঙ্গে আমরা আইনুনকেও দেখি, যেখানে সেও বাকিদের মতো আজানের আওয়াজ সহ্য করতে পারছিল না। এদিকে আজান দিতে দিতে বাগাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছিল যেন কেউ আজানটাকে বন্ধ করার জন্য তার গলা চেপে ধরেছে। কিন্তু তবুও বাগাস কোনোভাবে আজানটাকে শেষ করে, যার সাথে সাথে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে।
এরপর সেখানে রিনি ও আইনুন চলে এসে বাগাসকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কি না। উত্তরে বাগাস বলে এই জায়গাটাতে নিশ্চিত কোনো অশুভ শক্তির বসবাস আছে, তাই আমাদেরকে এখনই এখানে সালাত আদায় করতে হবে। যেটা বলে বাগাস ও আইনুন নামাজ পড়তে শুরু করে দেয়, যাদের উপর রিনি নজর রাখছিল। এখন নামাজ পড়তে পড়তে হঠাৎ বাগাস লক্ষ্য করে আইনুন পোজেস অবস্থায় মসজিদের ছাদে উল্টো চলছে। তখনই সেখানে রহমত চলে আসে, যাকে দেখে আইনুন তার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে। তাকে ছাড়ানোর জন্য রিনি ও বাগাস অনবরত চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা পোজেস আইনুনকে দূরে সরাতে পারছিল না। ফলে আইনুন রহমতকে শেষ করেই দিত। তার আগেই সেখানে এজাং চলে আসে, যে এক ধাক্কায় আইনুনকে দূরে সরিয়ে দিয়ে রহমতকে বাঁচিয়ে নেয়। এরপর আইনুন নিজের হুঁশে ফিরে আসলে সে বুঝতেই পারছিল না এখানে এতক্ষণ ধরে কি ঘটে গেছে। এরপর তারা বাড়ি ফিরে গেলে দিনের আলোয় ফোটার সাথে সাথেই পুরো গ্রামবাসীরা একসঙ্গে মিলে সেখানে চলে আসে, যাদের সঙ্গে লিঙ্গাও ছিল। সে বাগাসকে বলে তার নিষেধ করার পরেও সে কেন এখানে আজান দিয়েছে। তার আজান দেওয়ার জন্য এখানে তারা সবাই মিলে খুবই বিরক্ত হয়েছে, আর যেহেতু সে তাদের গ্রামের প্রথাকে সম্মান করেনি, তাই তার আর এখানে থাকার কোনো অধিকার নেই। সে যেন আজকেই গ্রাম ছেড়ে চলে যায়। যেটাতে বাগাস বলে সে নিজেও এখানে থাকতে চায় না, তারা দ্রুতই এখান থেকে চলে যাবে। কথাটা শুনে লিঙ্গা বলে আইনুন এখানেই থাকবে, শুধু তোমরা দুজন এখান থেকে চলে যাও। যেটা বলে সে গ্রামবাসীদের নিয়ে সেখান থেকে চলে যায়। এখন এসব দেখে আইনুন এজাংকে জিজ্ঞাসা করে এইগুলোর মানে কি হচ্ছে গ্রামে। উত্তরে এজাং আইনুনকে বলে এসব তোমার বাবা মোল্লার কারণেই হচ্ছে, যে ভালো মানুষ ছিল না। আসলে তোমার ও রহমতের জন্ম শয়তানের কাছে উৎসর্গ করার জন্য হয়েছিল, কিন্তু রহমত হ্যান্ডিক্যাপ ও তোমার মা জন্মের পর তোমাকে অন্য কোথাও লুকিয়ে রেখে আসার কারণে মোল্লা সেই কাজে অসফল হয়। যেখানে রহমতের জন্মের পর তার মায়ের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, যেটা তোমার মায়ের সঙ্গেও ঘটেছে। এখন আইনুন তার বাবার বিষয়ে এসব কথা শুনে বিশ্বাসই করতে পারছিল না, যার দরুন তার নাক দিয়ে হঠাৎ রক্ত বেরিয়ে আসলে আইনুন আবারও পোজেস মতো হয়ে গিয়ে অদ্ভুত আচরণ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর বাগাস ও রিনি গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতন আইনুনের সঙ্গে দেখা করার জন্য তাকে অনেকবার ডাকাডাকি করলেও আইনুন কোনো মতেই সাড়া দেয় না। তখনই রহমত সেখানে চলে এসে তাদের দুজনকে তার রুমে নিয়ে গিয়ে কিছু কথা তাদের দুজনকে জানায়, যার দরুন আমরা জানতে পারি আসলে আবা মোল্লা ওঝা হওয়ার পর সে তার শক্তির দ্বারা অসম্ভব কিছু কাণ্ড ঘটায়, যেখানে সে গ্রামবাসীদের কঠিন থেকে কঠিনতর রোগ সারিয়ে তোলে, যার ফলে গ্রামের সমস্ত মানুষরা তার ভক্ত হয়ে ওঠে এবং তার কথা মতো নামাজ কালাম ছেড়ে দেয়। এখন এসব কথা শুনে রিনি তাকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কোথায় থেকে জানলে। উত্তরে রহমত তাদের দুজনকে কিছু নিউজ পেপার কাটিং ও ছবি দেখায়, যেটার পর সে তাদের দুজনকে বাড়ির বেসমেন্টে নিয়ে গিয়ে একটা বইয়ের মধ্যে লুকিয়ে রাখা চাবি দেয়, যেটাকে আমরা মুভিটির শুরুতে লিঙ্গাকে লুকিয়ে রাখতে দেখেছিলাম। এরপর রহমত তাদের দুজনকে একটা সিক্রেট দরজার সামনে নিয়ে যায়, যেটাকে বাগা সেই চাবি দিয়ে খুলে সে ও রিনি মিলে তার ভিতরে চলে যায়। যেটার পর রিনি তার ক্যামেরাটাকে অন করে জায়গাটার ভিডিও করতে শুরু করে, যার দরুন সে বাগাসের থেকে আলাদা হয়ে যায়। এখন রিনি রুমটির মধ্যে আরও কিছুটা এগিয়ে গেলে সে সেখানে আবা মোল্লার একটা বিশাল ছবি লক্ষ্য করে, যেটাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো জীবিত মানুষ সেখানে বসে আছে। যেটা দেখে রিনি একটু ভয় পেয়ে যখন ক্যামেরাটা সাইডে ঘুরিয়ে নেয়, তখনই সে সেখানে সাদা কাপড় মুড়ি দিয়ে কাউকে বসে থাকতে দেখে, যেটা ক্যামেরার মাধ্যমে তো দেখা যাচ্ছিল, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না। এখন সেই সাদা কাপড়ের মধ্যে থাকা ব্যক্তিটি হঠাৎ উঠে দাঁড়িয়ে রিনির উপর ঝাঁপিয়ে পড়ে, যেটাতে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে ওঠে। তখনই সেখানে বাগাস চলে আসে আর সব কিছু আগের মতো হয়ে যায়। এরপর তারা দুজন আরও কিছুটা এগিয়ে গেলে সেখানে একটা বন্ধ দরজা দেখতে পায়, যেটা তালা দিয়ে লক করা ছিল। তাই বাগাস রিনির থেকে একটা পিন নিয়ে দরজার তালাটাকে খুললে তখনই দরজার ভিতর থেকে অনেকগুলো শয়তানি হাত বার হয়ে বাগাসকে টানতে লাগে, যার থেকে বাগাস কোনোভাবে নিজেকে ছাড়িয়ে রিনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে বাইরে যাওয়ার দরজা নিজে নিজেই বন্ধ হয়ে লক হয়ে যায়। তাই তারা দরজাটাকে খোলার চেষ্টা করলে দরজাটা কোনোভাবেই খোলে না। ঠিক তখনই তারা লক্ষ্য করে জায়গাটাতে অনেকগুলো মানুষের আত্মা সেজদারত অবস্থায় বসে আছে। ফলে বিষয়টা দেখে তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার জন্য বাগাস সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করতে শুরু করে দেয়, যার সাথে সাথে দরজাটা নিজে নিজেই খুলে গেলে তারা দুজন নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যেখানে এসবের দরুন রিনির ক্যামেরাটা সেখানেই পড়ে যায়। এরপর সেই দিন রাতেই আমরা আইনুনকে গ্রামের মধ্যে অদ্ভুতভাবে ঘোরাফেরা করতে দেখি,
যার পিছনে গ্রামের সমস্ত লোকজনও ছিল। এখন আইনুন গ্রামের একটা নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালে তার পিছনে থাকা গ্রামবাসীদের মধ্যে একটা মহিলা আইনুনের কাছে এসে দাঁড়ায়, যার একটা হাত পঙ্গু ছিল। তাই আইনুন তার হাতটা ধরে মন্ত্র পড়তে পড়তে ঠিক আবা মোল্লার মতোই অঙ্গভঙ্গি করতে শুরু করে দেয়, যার দরুন মহিলাটির হাত সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ফলে এই অলৌকিক দৃশ্য দেখে সমস্ত গ্রামবাসীরা আইনুনের কাছে গিয়ে অদ্ভুত আচরণ করতে লাগে, কারণ তারা আবা মোল্লার মতোই একজন ওঝাকে পুনরায় পেয়ে গিয়েছিল। এখন এই সমস্ত ঘটনা রহমত দেখে ফেলে, যার জন্য সে দ্রুত তার মা এজাংয়ের কাছে গিয়ে বলে, মা, গ্রামে শয়তান আবারও ফিরে এসেছে, তাই আমাদের এখানে আর এক মুহূর্তও থাকলে হবে না, আমাদের এখনই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। যেটা শুনে এজাং সাথে সাথে ব্যাগ গুছিয়ে নিয়ে রহমতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আইনুনের কাছে বাগাস ও রিনি চলে আসে, যারা আইনুনকে হুঁশে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ আইনুনকে শয়তান পুরোপুরিভাবে বশ করে নিয়েছিল। যার জন্য আইনুন বাগাসকে দূরে সরিয়ে দিয়ে বলে, তোর আজানের জন্য আমার লোকজনের অসুবিধা হয়েছে। যেটা শুনে রিনিও আইনুনকে হুঁশে ফিরিয়ে আসতে বললে কোনোই কাজ হয় না। তাই বাগাস আবারও চেষ্টা করতে গেলে গ্রামের লোকজন তাকে বাধা দিয়ে দেয় এবং লিঙ্গা আইনুনকে নিয়ে চলে যায়। ঘটনাটির পর বাগাস ও রিনি বুঝতেই পারছিল না তারা এখন কি করবে, কারণ এটা স্পষ্ট ছিল যে শয়তান আইনুন সমেত পুরো গ্রামবাসীদের নিজের বশে করে নিয়েছে। তাই তারা সাহায্য চাইতে যখন এজাংয়ের রুমে যায়, তখন তারা লক্ষ্য করে এজাং ও রহমত তাদের রুমে ছিল না, যারা আগে থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে। অন্যদিকে একই সময় আমরা দেখতে পাই লিঙ্গা আইনুনকে আবারও মোল্লার সিক্রেট জায়গায় নিয়ে গিয়ে তার ওপর সেই একই রিচুয়াল করছে, যার দরুন আইনুন একটা ভিশনের মাধ্যমে দেখতে পায় আবা মোল্লা কিভাবে মারা গিয়েছিল। আসলে একদিন এজাং রাতে আবা মোল্লার পিছু নিয়ে তার সিক্রেট প্লেসে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে আবা মোল্লার আসল রূপ দেখতে পায়, যে মোল্লা তো আসলে শয়তানের পূজারী। তাই এজাং মোল্লাকে বলে সে এসবের সঙ্গে জড়াতে চায় না, সে এখনই জায়গাটা ছেড়ে চলে যাবে। যেটা শুনে মোল্লা বলে, তুমি এই জায়গাটা ছেড়ে যেতে পারবে না, তোমার পেটে আমার সন্তান আছে, যার জন্মের পর আমি তোমাকেও বাকিদের মতো শয়তানের কাছে উৎসর্গ করব। যেটা শুনে আমরা বুঝতে পারি মোল্লার বাকি স্ত্রীরা মারা যায়নি, আসলে মোল্লা তাদের বলি দিয়ে দিয়েছে। এখন এসব জানার পর এজাং সেখান থেকে পালিয়ে যেতে গেলে মোল্লা তার উপর অ্যাটাক করে দেয়, যে এজাংকে মেরেই ফেলতো তার আগেই সেখানে রহমত চলে আসে, যে তার মাকে বাঁচাতে মোল্লার গলা কেটে তার ধর থেকে আলাদা করে দেয়। এখন ঘটনাটির পর বিষয়টাকে লুকিয়ে রাখার জন্য তারা দুজন মিলে মোল্লার দেহটাকে ক্ষেতের মধ্যে লুকিয়ে রাখে। এখন বর্তমানে ফিরে এসে আমরা এজাং ও রহমতকে দেখি, যারা সেই ক্ষেত দিয়েই যখন গ্রাম ছেড়ে পালাচ্ছিল, ঠিক তখনই কেউ রহমতকে টেনে নিয়ে চলে যায়। ফলে এজাং রহমতকে তার পিছনে দেখতে না পেয়ে তার নাম ধরে ডাকতে ডাকতে খুঁজতে লাগে। এদিকে রহমতের উপর পোজেস আইনুন অ্যাটাক করে দেয়, যে মোল্লার প্রতিশোধ নেওয়ার জন্য রহমতেরও গলা কাটার চেষ্টা করতে লাগে। এখন পোজেস আইনুন রহমতকে হয়তো মেরেই ফেলতো, তার আগেই সেখানে এজাং চলে আসে, যে কোনোভাবে রহমতকে বাঁচিয়ে নিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। যেটাতে রহমত সাহায্য ডাকার জন্য ছুটে গ্রামের দিকেই যাচ্ছিল, তখনই তার বাগাস ও রিনির সঙ্গে দেখা হয়ে যায়, যাদের নিয়ে রহমত যখন তার মাকে বাঁচাতে পুনরায় সেই জায়গায় যায়, তখন সে লক্ষ্য করে সেখানে তার মা ও আইনুন কেউই ছিল না। তাই তারা আইনুনের মধ্যে থাকা শয়তানকে হারানোর উপায় খুঁজতে আবা মোল্লার ঘরে যায়, যেখানে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে তারা শয়তানকে হারানোর দুটো উপায় পেয়ে যায়, যার মধ্যে প্রথম হলো সেই মিডিয়ামটাকে মেরে ফেলতে হবে যাকে শয়তান ভর করেছে, কিন্তু সেটা শুধুমাত্র মিডিয়ামের বংশধরই করতে পারবে, অন্য কেউ নয়। যেটা শুনে রহমত বুঝে যায় যে এই কারণে সেই শুধু মোল্লাকে মারতে পেরেছিল, এজাং নয়, কারণ তার শরীরে মোল্লার রক্ত বইছে। কিন্তু বাগাস যেহেতু আইনুনকে মারার পক্ষে ছিল না, তার জন্য সে তাদেরকে দ্বিতীয় উপায়টা বলে, যেটা ছিল মসজিদে আজান দিয়ে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে একসঙ্গে নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে শয়তানের থেকে পানা চাইতে হবে। অন্যদিকে একই সময় আমরা পোজেস আইনুনকে দেখি, যে এজাংকে টানতে টানতে গ্রামের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে, যাকে দেখে গ্রামের সমস্ত মানুষ তার পিছন পিছন চলে আসে। এখন পোজেস আইনুন মোল্লার বাড়ির সামনে এসে রহমতকে ডাকতে লাগে এবং বলে যে সে যদি এখনই বাইরে না আসে তাহলে সে তার মাকে শেষ করে দেবে। এখন আপনারা হয়তো ভাবছেন আইনুনের মধ্যে থাকা শয়তান রহমতের পিছনেই কেন পড়েছে। তার কারণ হলো, যেহেতু রহমত তার প্রিয় ভক্ত মোল্লাকে শেষ করে দিয়েছিল, তার জন্যই সেও রহমতকে শেষ করে তার বদলা নিতে চাইছিল।
এখন রহমত ও বাকিরা পজেস আইনুনের কথা শুনে সাথে সাথে বাড়ির বাইরে চলে আসে, যেখানে রহমতকে দেখে আইনুন বলে, কেমন লেগেছিল যখন তুই ও তোর মা মিলে আবা মোল্লাকে মেরেছিলিস? উত্তরে রহমত বলে, আবা মোল্লা তার স্ত্রীদের শয়তানের উদ্দেশ্যে বলে দিয়েছিল সে কোনোদিনও ভালো মানুষ ছিল না। যেটা শুনে পজেস আইনুন রেগে গিয়ে রহমতকে মারতে এগিয়ে যেতে গেলে এজাং তার পা ধরে তাকে আটকে দেয়, যার ফলে আইনুন পাশে পড়ে থাকা একটা পাথর হাতে তুলে এজাংয়ের মাথায় আঘাত করে তাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। ঘটনাটির পর সমস্ত গ্রামবাসীদের টনক নড়ে যায় এবং তারা বুঝে যায় যে তারা কত বড় ভুল করে ফেলেছে, যার জন্য তারাও বাগাসের সঙ্গে মিলে আইনুনকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে দেয়। তখনই লিঙ্গা ছুটে এসে আইনুনকে নিজের হুঁশে ফিরে আসতে বলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, বরং আইনুনের মধ্যে থাকা শয়তান লিঙ্গাকে টাচ না করে তার গলা চেপে ধরে শূন্যে ভাসিয়ে তাকেও শেষ করে দেয়। তাই শয়তানকে দুর্বল করার জন্য বাগা সেখানেই দাঁড়িয়ে আজান দিতে শুরু করে, যার সাথে সাথে আইনুনের মধ্যে থাকা শয়তান ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকে। এখন আজান দিতে গিয়ে বাগাসের মুখ দিয়ে রক্ত বার হয়ে আসে, তবুও সে কোনোভাবে আজান সম্পূর্ণ করে, যার সাথে সাথে তারা সবাই মোল্লার বাড়ির মধ্যে থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে শোনে, যেটাকে ফলো করতে করতে বাগাস, রহমত ও কিছু গ্রামবাসী মিলে যখন মোল্লার বাড়ির ভিতরে যায়, তারা সেখানে অবস্থা দেখে পুরো হতভম্ব হয়ে যায়। তারা লক্ষ্য করে বাড়ির বেসমেন্টের মধ্যে কালো জাদু করা হয়েছে, যার দরুন মোল্লা বলির লাশগুলোকে সেখানে বস্তার মধ্যে দিয়ে ঝুলিয়ে রেখেছে। তাই তারা সেখানে থাকা লাশগুলোকে এক এক করে নামাচ্ছিল। তখনই বাইরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় থাকা আইনুন উদাও হয়ে গিয়ে সেই বেসমেন্টের রুমেই চলে আসে। এখন পজেস আইনুন সেখানে আসার সাথে সাথে বাগাস ও বাকিরা লক্ষ্য করে সেই লাশগুলো হঠাৎ আইনুনের সামনে সেজদা করছে, আর আইনুন ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলছে, এই গ্রামের সমস্ত মানুষ আল্লাহকে ভুলে গিয়ে আমার উপর বিশ্বাস এনেছে, তাই তাদের আমার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা নেই। যেটা বলার সাথে সাথে আইনুনের মধ্যে থাকা শয়তান তার শক্তির দ্বারা জোর করে সবাইকে তার সামনে সেজদা করতে বাধ্য করে, কিন্তু তবুও বাগাস কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে দুয়া কালাম পাঠ করতে শুরু করে দেয়, যার দেখা দেখি বাকিরাও দুয়া পাঠ করতে লাগে। ফলে আইনুনের মধ্যে থাকা শয়তান সেটা সহ্য করতে না পেরে সেখানে চটপট করতে করতে তার শরীর ছেড়ে চলে যায়। ঘটনাটির পর সবাই ভাবে আইনুনের মধ্যে থাকা শয়তান হেরে গেছে, যার জন্য তারা সবাই মিলে অবশেষে মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করে দেয়, যেখানে নামাজ শেষে রিনি লক্ষ্য করে তার পাশে বসে থাকা আইনুন আবারও শয়তানের দ্বারা পজেস হয়ে গিয়েছে, যার জন্য তারা সবাই মিলে আবারও আল্লাহকে স্মরণ করে জোরে জোরে দুয়া পাঠ করে, যার সাথে সাথে শয়তান আইনুনের শরীর ছেড়ে চলে যায়, যেটার পর সেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নামাজ আদায় করে নেয়। এরপর মুভিটির শেষ সিনে আমরা গ্রামবাসীকে সমস্ত লাশগুলোকে সম্মানের সহিত দাফন করতে দেখি, যেখানে আইনুনের সঙ্গে দেখা করতে তার পালিত বাবা আসে, যার কাছে আইনুন ক্ষমা চেয়ে বলে, আমাকে সঠিক পথ দেখিয়ে বড় করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার এই দিন কখনোই ভুলবো না, আর আমি এটাও বুঝে গিয়েছি শুধু জন্ম দিলেই কেউ বাবা হতে পারে না। যেটা বলার সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।